Hello, this is Subhashis Bhattacharya on behalf of BCom Classroom Dhakuria. Calcutta University BCom Semester 3 তোমরা যারা পড়ছো, নতুন তোমরা যারা সেকেন্ড সেমিস্টার দিয়ে থার্ড সেমিস্টারে উঠলে, তোমাদের ডিরেক্ট ট্যাক্সেশন 1 সাবজেক্টের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এর ব্যাপারে আমি ডিটেল ভিডিও আমি দিয়ে দিয়েছিলাম, দুটো ভিডিও আমি করে দিয়েছি। আজকে এর আমি অঙ্ক তোমাদের শুরু করে দিচ্ছি। রেগুলার আমার ক্লাসটাকে তোমরা ফলো করো আর আমার চ্যানেলটাকে একটু লাইক করো, একটু সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, ব্যাস। তো যেরকম অঙ্কগুলো আমি করে দিচ্ছি, যেভাবে গাইড করছি সেভাবে চলো, ট্যাক্সে কিন্তু প্রচুর মার্কস তোমরা কিন্তু আর্ন করতে পারবে, ঠিক আছে? অঙ্কটাকে আমি পড়ছি, দেখো বেশি অঙ্ক করাবো না, এখান থেকে 3টে থেকে 4টে অঙ্ক করিয়ে দেবো, ওটাই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু সাফিসিয়েন্ট হয়ে যাবে। অঙ্কটাকে আমি পড়ছি, কি বলেছে? X left India on 13/10/2009 13/10/2009 X ইন্ডিয়া ছেড়ে চলে যায়। After that, he came India for first time on May 2, 2024 and left India. Number 1 এ বলেছে June 25, 2024 আর সেকেন্ড টাইমে বলেছে December 1, 2024. Determine his residential status for the assessment year 25-26 for each of the two cases. তাহলে দুটো কেসের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা করে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বার করতে হবে। তাহলে আমি আগে সবার আগে বলবো, দেখো যেটাকে মাথার মধ্যে তোমাদের রাখতে হবে যে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার হলো 2025-26। এর রেসপেক্টে আমাদের প্রিভিয়াস ইয়ার হলো মন দিয়ে শুনবে 2024-25। তার মানে 1/4/2024 থেকে 31st March 2025 এইটা হলো আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার। এবার আমি একটা কথা বলেছিলাম যে অ্যাসেসমেন্ট ইয়ারের কিন্তু আমাদের কোনো ফাংশন নেই, আমরা কিন্তু সবসময় অ্যাসেসমেন্ট ইয়ারটা জাস্ট অ্যাকাউন্টিং ইয়ার আমরা ক্যালকুলেট করব, কিন্তু যেটা ক্যালকুলেট করব সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের আমাদের যে বেসগুলো দিয়ে দেওয়া থাকবে সেগুলো, মানে প্রিভিয়াস ইয়ারের ইনকামের উপরে কিন্তু এসএসসি-কে ট্যাক্স পে করতে হয়। আর এই যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যে আমরা ক্যালকুলেট করব, কতদিন ইন্ডিয়াতে ছিল কি বাইরে ছিল, সেগুলো কিন্তু সবসময় আমরা ক্যালকুলেট করবো প্রিভিয়াস ইয়ারের বেসিসে। এবং এটার ব্যাপারে বলে দিয়েছিলাম এই 1/4/2024 এই দিনটার একদিন আগেও আমরা যাব না, আর 31st March 2025 এই দিনটার একদিন পরেতেও আমরা যাব না, সব সময় কিন্তু আমরা এই পিরিয়ডটার মধ্যে কিন্তু বিলং করব। 1/4/2000 ভালো করে মন দিয়ে শুনবে, 1/4/2024 থেকে 31st March 2025। বাট ইনকাম ট্যাক্স কিন্তু 1 ইয়ার ট্যাক্স, এক বছরের একদিন আগেও আমরা যাব না, এক বছরের পরেতেও আমরা যাব না। এইবারে ওর ব্যাপারে আমাদের কি কি ইনফরমেশন দিয়ে দেওয়া আছে ছোট্ট ছোট্ট করে আমরা একটুখানি লিখে নিই। প্রথমে বলছে যে ও লেফট ইন্ডিয়া 13/10/2009। তাহলে এখানে একটু লিখে রেখে দিই যে লেফট 13/10/2009 এই দিনকে ও ইন্ডিয়া ছেড়ে বিদেশে চলে যায়, ঠিক আছে? আর কেম ব্যাক করে কবেতে, মানে কাম ব্যাক কবে করে ইন্ডিয়াতে বলছে যে ফার্স্ট টাইম, ও মানে এর মধ্যখানে কিন্তু কোনোদিনও ইন্ডিয়াতে আসেনি। যখন পরিষ্কার ওরা অঙ্কেতে বলে দিয়েছে হি কেম ইন্ডিয়া ফর ফার্স্ট টাইম, তার মানে কিন্তু এই পিরিয়ডটার মধ্যখানে ও কিন্তু ইন্ডিয়াতে একদিনও আসেনি। কেম ব্যাক করেছে কবে? May 2, 2024। বলছে যে 2nd May মানে হলো 5, 2024 এই দিনে আমাদের কেম ব্যাক এগুলো লিখে রাখলে আমাদের সুবিধা হবে আমার বোঝাতে। কেম ব্যাক টু ইন্ডিয়া, এই দিনে তো ইন্ডিয়াতে ফেরত এসেছে, আবার ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছে। দেখো বলছে যে অ্যান্ড লেফট ইন্ডিয়া অন ফার্স্ট কন্ডিশনটা বলেছে June 25, 2024। তাহলে লেফট ইন্ডিয়া কবে বলছে? June 24, 2024। ব্যাস, ওর যাবতীয় বায়োডাটা বলে ইনফরমেশন বলে আমি June 25, 2024, ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা তোমাদেরকে কিন্তু আমি বলে দেবো, মনে রাখবে, যদি টাইমিং অফ অ্যারাইভাল
আর টাইমিং অফ ডিপারচার, এই দুটো জিনিস যদি না বলে দেওয়া থাকে, মানে কোন টাইমেতে ইন্ডিয়াতে ঢুকলো আর কোন টাইমে ইন্ডিয়া থেকে বিদেশে চলে গেল, এই দুটো জিনিস যদি না বলে দেওয়া থাকে, তাহলে কিন্তু যেদিনকে ইন্ডিয়াতে এসেছে, খুব মন দিয়ে শুনবে, একদিনের জন্য কিন্তু রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে যে দিনকে ইন্ডিয়াতে ঢুকেছে এবং যে দিনটা ইন্ডিয়া ছেড়ে বিদেশে চলে যাচ্ছে, ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছে, দুটো দিনকেই কিন্তু আমরা ধরে নেবো সে ইন্ডিয়াতে মানে ছিল। ঠিক আছে, দুটো দিনকেই কিন্তু আমরা ধরে নেবো যে সে ইন্ডিয়াতে ছিল। কি বললাম, যে টাইমিং অফ অ্যারাইভাল আর টাইমিং অফ ডিপারচার, এই দুটো জিনিস যদি না বলে দেওয়া থাকে, যেদিনকে ইন্ডিয়াতে এসেছে এবং যেদিনকে ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছে, দুটো দিনকেই কিন্তু আমরা কাউন্ট করব যে ইন্ডিয়াতে ছিল। ঠিক আছে, এমনভাবে ওরা অঙ্কগুলো পরীক্ষা সাজিয়ে দেয়, একদিনের জন্য কিন্তু তোমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা কিন্তু ভুল হয়ে যাবে, অঙ্কটা কিন্তু মানে রং হয়ে যাবে। কাজে ধ্যান দিয়ে কথাগুলো মনে রাখবে যেগুলো আমি বলছি। আচ্ছা, তাহলে আর তো আমার কোশ্চেন দেখার কোনো প্রয়োজন নেই, সবই আমি দেখিয়ে দিয়েছি। তো আমি সবার আগে দেখবো যে কারেন্ট প্রিভিয়াস ইয়ারে ও কতদিন ছিল। ঠিক আছে, তার আগে একটু রিক্যাপ করে দিই রেসিডেন্সিয়াল স্ট্যাটাসগুলোর ব্যাপারে। দেখো, রেসিডেন্ট হতে গেলে দুটো বেসিক কন্ডিশন ছিল সেকশন 6.1 এতে। একটা হলো আইদার কারেন্ট প্রিভিয়াস ইয়ারে তোমার হচ্ছে 182 ডেজ মিনিমাম থাকো, আর সেকেন্ডটা হলো কারেন্ট প্রিভিয়াস, এটা হলো 6.1 এ, আর 6.1 সি হলো কারেন্ট প্রিভিয়াস ইয়ারে 60 ডেজ থাকো, তার সাথে সাথে পেছনের চারটে প্রিভিয়াস ইয়ার মিলিয়ে 365 ডেজ থাকো। আর বলেছিলাম কি, সেটা হলো সেকশন 6.1 সি। সেকশন 6.1 সি দু রকম পার্সনের জন্য অ্যাপ্লিকেবল হয় না। এক হলো মানে যদি কোনো ইন্ডিয়ান সিটিজেন তার জব পারপাসে কারেন্ট প্রিভিয়াস ইয়ারে দেশ ছেড়ে বিদেশে চলে যায়, আর সেকেন্ড হলো যদি কোনো ইন্ডিয়ান সিটিজেন অ্যাজ আ মেম্বার অফ ক্রু অফ অ্যান ইন্ডিয়ানশিপ ডিউরিং কারেন্ট প্রিভিয়াস ইয়ারে দেশ ছেড়ে বিদেশে চলে যায়, এদের জন্য কিন্তু সেকশন 6.1 সি অ্যাপ্লিকেবল হয় না। তার মানে ওদেরকে কিন্তু ওই 182 দিন অ্যাটলিস্ট ইন্ডিয়াতে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হয়। আর মডিফাইড কন্ডিশন অফ সেকশন 6.1 সি ব্যাপারে কি বলেছিলাম, ইফ অ্যান ইন্ডিয়ান সিটিজেন or a person of an Indian origin comes on a visit from abroad to India, তাদের জন্য কি বলেছিলাম, if his total income excluding foreign sources exceeding rupees 15 lakhs, তার জন্য রুল কি আছে না, কারেন্ট প্রিভিয়াস ইয়ারে at least 120 ডেজ থাকতে হবে, বাট লেস দ্যান 182 ডেজ। তার সাথে সাথে পেছনের চারটে প্রিভিয়াস ইয়ার মিলিয়ে 365 ডেজ ইন্ডিয়াতে থাকতে হবে। আর সেকেন্ডটা হলো যে ইফ হিজ টোটাল ইনকাম এক্সক্লুডিং ফরেন সোর্সেস ডাজ নট এক্সিড রুপিস 15 লাখ, তার জন্য কি আছে, কারেন্ট প্রিভিয়াস ইয়ারে অ্যাটলিস্ট 182 ডেজ থাকতে হবে, তার সাথে সাথে পেছনের চারটে প্রিভিয়াস ইয়ার মিলিয়ে 365 ডেজ ইন্ডিয়াতে থাকতে হবে। আর লাস্ট যেটা বলেছিলাম যে কাদেরকে আমরা ডিম টু বি রেসিডেন্ট বলে ধরে নেব, চারটে কন্ডিশন আছে, চারটে কন্ডিশন যারা ফুলফিল করে তাদেরকে আমরা বলবো ইন্ডিয়াতে ডিম টু বি রেসিডেন্ট। কারা তারা না, সে যদি ইন্ডিয়ান সিটিজেন হয়, মানে হি অর সি উইল বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন। নাম্বার 2, হিজ টোটাল ইনকাম এক্সক্লুডিং ফরেন সোর্সেস এক্সিডিং রুপিস 15 lakhs। নাম্বার 3, he is not liable to tax in any other country, and number 4, he does not satisfy any of the basic condition of section 6.1। ঠিক আছে, এই চারটে কন্ডিশন যে ফুলফিল করে তাকে আমরা বলে দিই যে ডিম টু বি রেসিডেন্ট। এইবারে বলেছিলাম কি শুধু রেসিডেন্ট বলে কিছু হয় না, যখনই দেখবো কেউ ইন্ডিয়াতে মানে যে রেসিডেন্ট না হচ্ছে, কন্ডিশনগুলো ফুলফিল না করে, সে তো নন রেসিডেন্ট হয়ে যায়। আচ্ছা, এবারে কি বলেছিলাম যে রেসিডেন্ট আবার দু রকমের রেসিডেন্ট হয়, একটা হলো অর্ডিনারি রেসিডেন্ট আর একটা হলো নট অর্ডিনারি রেসিডেন্ট। তাহলে রেসিডেন্ট হতে গেলে আমাদের সেকশন 6.1 এতে যে দুটো বেসিক কন্ডিশন ছিল, দুটো বেসিক কন্ডিশনের যদি কেউ একটা স্যাটিসফাই করতে পারে তাহলে তাকে আমরা রেসিডেন্ট বলি, আর দুটোতে স্যাটিসফাই করলে কোনো কথা নেই। সেকশন 6.1 এতে দুটো বেসিক কন্ডিশন কি কি ছিল, একটা ছিল সেকশন 6.1 এ এক্ষুনি আমি বলে দিলাম, কারেন্ট প্রিভিয়াস ইয়ারে 182 ডেজ তারপর অ্যাটলিস্ট তুমি রেসিডেন্ট হয়ে যাবে। আর সেকেন্ডটা কি বলছি, কারেন্ট মানে সেকশন 6.1 সি, কারেন্ট প্রিভিয়াস ইয়ারে 60 ডেজ থাকো, তার সাথে সাথে পেছনের চারটে প্রিভিয়াস ইয়ার মিলে 365 ডেজ থাকো। এই যে দুটো বেসিক কন্ডিশন ছিল, এই দুটো বেসিক কন্ডিশনে যদি কেউ যে কোনো একটা স্যাটিসফাই করলেই সে ইন্ডিয়াতে রেসিডেন্ট হয়ে যায়, আর দুটো বেসিক কন্ডিশনের একটাও যে স্যাটিসফাই না করতে পারে সে নন রেসিডেন্ট হয়ে যায়। ঠিক আছে, এবার যখনই কেউ রেসিডেন্ট হবে তখন দেখতে হবে যে whether he or she will be resident and ordinary resident or resident but not ordinary resident। resident and ordinary resident হতে গেলে দুটো অ্যাডিশনাল কন্ডিশন আছে সেকশন 6.6 এখানেতে, দুটো অ্যাডিশনাল কন্ডিশনে দুটোকেই স্যাটিসফাই করতে হবে, both of the two additional conditions have to be satisfied। নাম্বার 1 কি, তবে সে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট হবে। নাম্বার 1 কি আছে না, পেছনের 10টা প্রিভিয়াস ইয়ার মিলিয়ে তাকে মিনিমাম
পেছনে 10টা প্রিভিয়াস ইয়ারেতে মিনিমাম তাকে দুটো প্রিভিয়াস ইয়ারে রেসিডেন্ট হতে হবে, মানে হি ওয়াজ রেসিডেন্ট ইন অ্যাট লিস্ট 2 আউট অফ 10 প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার। আর নাম্বার 2 হলো he was in India physically at least 730 days during preceding 7 previous year। ঠিক আছে, তাহলে সবার আগে আমরা দেখব যে ও আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ারে কতদিন ছিল। দেখো আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার হলো 1/4/2024 থেকে 31 মার্চ 2024। মন দিয়ে মানে শুনবে, শিখে যাবে ভালো করে। দেখো ও ইন্ডিয়াতে ঢুকেছিল হচ্ছে কি 2/5/2024। আমার প্রিভিয়াস ইয়ার কিন্তু তখন কিন্তু শুরু হয়ে গিয়েছে, তাই না? তার মানে 2/5/2024 এইখানে তো ইন্ডিয়াতে ঢুকেছিল, আর চলে গেছে কবে? 25/6/2024। ঠিক আছে, 25/6/2024। দেখো তাহলে ও কতদিন ইন্ডিয়াতে ছিল? 2024 এর মে মাসে কতদিন ছিল? দেখো এই সেকেন্ড মেটাকে কিন্তু আমরা কনসিডার করব। কি বলেছিলাম যে টাইমিং অফ অ্যারাইভাল আর টাইমিং অফ ডিপার্চার যদি না বলে দেওয়া থাকে, যেদিন ইন্ডিয়াতে এসেছে এবং যেদিন ইন্ডিয়া ছেড়ে বিদেশে চলে গেছে, দুটো দিনকে আমরা ধরে নেবো যে সে ইন্ডিয়াতে ছিল। তার মানে এই 2 তারিখ থেকে মে মাস হলো আমার 31-এ শেষ। তার মানে শুধু একদিন বাদ যাবে, তাহলে মে 2024 তে ও 30 ডেজ ছিল। নিশ্চয়ই কোনো বুঝতে অসুবিধা নেই। আর 25/6 তার মানে জুন মাসে তাহলে 25 মানে 25 দিন ছিল। ঠিক আছে, জুন মাসে তার মানে 25 তারিখে অফিস ছেড়ে চলে গেছে। তাহলে ওর টোটাল স্টেইং ইন ইন্ডিয়া হলো আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ারেতে 55 ডেজ। তার মানে ও কিন্তু দুটো বেসিক কন্ডিশনের একটাও কিন্তু স্যাটিসফাই করতে পারলো না। ঠিক আছে, ওর জন্য কিন্তু সেকেন্ড কন্ডিশনও কিন্তু অ্যাপ্লিকেবল ছিল। ঠিক আছে, কারণ ও ওই বলেনি একবারও যে কারেন্ট প্রিভিয়াস ইয়ারের মধ্যে দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। ঠিক আছে, বা হচ্ছে কি অ্যাজ আ মেম্বার অফ ক্রু অফ অ্যান ইন্ডিয়ান শিপ ও দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে, এরকম কোনো কন্ডিশন বলেনি। তার মানে ওর জন্য কিন্তু সেকেন্ড কন্ডিশন কিন্তু অ্যাপ্লিকেবল ছিল, কিন্তু কোনো মানে দুটো যে বেসিক কন্ডিশনের একটাও কিন্তু স্যাটিসফাই করতে পারলো না। আইদার 182 দিন থাকতে পারলো না, অর সেকেন্ড কন্ডিশনে মিনিমাম 60 দিন যেটা থাকার কথা, তার সঙ্গে সঙ্গে পেছনের 4টে প্রিভিয়াস ইয়ারে 365 দিন, কোনোটাতে কোনো কন্ডিশনই মানে স্যাটিসফাই করতে পারলো না। হ্যাঁ, তাও বা যদি 60 দিন থাকতো পেছনের 4টে প্রিভিয়াস ইয়ারে, কারণ ও কিন্তু 2009-এ কিন্তু তোমার হচ্ছে কি ইন্ডিয়া ছেড়ে চলে গিয়েছিল। মধ্যখানের সময়টা কিন্তু 2024-এ ওর কিন্তু আবার আগমন হয়েছে। এই দীর্ঘ 15 বছর সময় প্রায়, এর মধ্যে কিন্তু একবারও কিন্তু ইন্ডিয়ারও মুখ দর্শন করেনি। কাজে পেছনের 4টে প্রিভিয়াস ইয়ারে 365 দিন থাকার কিন্তু কোনো গল্পই নেই। ঠিক আছে, তার মানে এই লোকটাকে আমরা বলে দেবো ও কিন্তু নন রেসিডেন্ট। তাহলে আমরা লিখবো কি যে সিন্স হিজ টোটাল স্টেইং ইন ইন্ডিয়া 55 days during our current previous year 2024-25, so he does not satisfy any of the basic condition of section 6(1). So ওর নামটা কি আছে জানি না, so Mr. X কি Mr. Y will be মানে non resident in India for our current previous year 2024-25। তাহলে ফার্স্ট কন্ডিশনটা আমাদের হয়ে গেল, নন রেসিডেন্ট হয়ে গেল। এবার সেকেন্ডটা দেখি, সব একই আছে। তাহলে এটা হলো আমাদের 1-এতে, হ্যাঁ আমাদের হয়ে গেল কিন্তু নন রেসিডেন্ট। ঠিক আছে, খুব শক্ত কিন্তু হবে না, এইটুকুনি শুধু আমাদের লিখতে লাগে আর দিনগুলো আমাদের কাউন্ট করতে লাগবে। সেকেন্ডটাতে কি বলেছে, ও রিটার্নটা কবে করেছে? December 1, 2024। ঠিক আছে, রিটার্ন না চলে গেছে মানে এই দিনটা, হ্যাঁ এই যে লেফট ইন্ডিয়াটা ডিসেম্বর কত বলেছে? 1/12/2024। ঠিক আছে, তার মানে দেখো তোমার মেতে দিন কাউন্ট করছি। দেখো মে মাসেতেও 30 দিন ছিল। ঠিক আছে, জুনেতে 30 দিন ছিল। কেন 25 কেন? এটা তো সেকেন্ড কন্ডিশন। ও তো 1 ডিসেম্বর 2024-এ ও আবার চলে গেছে দেশ ছেড়ে। তার মানে 1 ডিসেম্বর 2024 অবধি ছিল। কবে থেকে না এই মানে এসেছিল কবে? 2/5/2024। তাহলে 2/5/2024 থেকে 1/12/2024 এটা কতদিন হয় আমি হিসাব করছি। ঠিক আছে, মে মাসে তোমার 30 দিন হলো, একদিন শুধু বাদ দিলাম। জুন মাসে আমাদের 30-তে হয়। আচ্ছা, জুলাইতে তোমার 31, আগস্টও তোমার 31, দেখে নাও ভালো করে। আগস্ট, সেপ্টেম্বর তোমার 30, অক্টোবর তোমার 31,
নভেম্বর তোমার 30, আর ডিসেম্বর দেখো, ডিসেম্বর কিন্তু কবে চলে যাচ্ছে, 1 ডিসেম্বর, তার মানে একদিন। ঠিক আছে, ডিসেম্বরে একদিন। তাহলে টোটাল কত দিন হচ্ছে দেখো, 30 30 60, আর এখানে হলো 62, হ্যাঁ, তার মানে 122 আর এখানে 30, তার মানে হলো কি 152, 152 আর এখানে 153, তার মানে 184, 184, তার মানে 214, 214 দিন কিন্তু ইন্ডিয়াতে থাকছে। ঠিক আছে, 214 দিন। তাহলে দেখো 214 দিন কিন্তু 182 দিনের বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে একটা কন্ডিশন কিন্তু ও স্যাটিসফাই করে ফেললো, তাহলে কিন্তু আমরা ওকে বলবো ও রেসিডেন্ট। ঠিক আছে, তাহলে কি লিখবো, সিন্স মিস্টার এক্স কি মিস্টার ওয়াই যাই আছে, হ্যাঁ, সিন্স ইজ টোটাল স্টে ইন ইন্ডিয়া ইজ 214, মানে 214 দিন, 214 days in our current previous year. So he is satisfying one of the basic condition of section 6(1), that means section 6(1) so he is মানে treated as resident in India for our current previous year, তাহলে ও রেসিডেন্ট হয়ে গেল। এবার বলেছিলাম কি, শুধু রেসিডেন্ট বলে কিন্তু কিছু হয় না, দেখতে হবে ও অর্ডিনারি রেসিডেন্ট কি নট অর্ডিনারি রেসিডেন্ট। অর্ডিনারি রেসিডেন্ট হতে গেলে দুটো অ্যাডিশনাল কন্ডিশনে দুটো তাহলে রেসিডেন্ট হয়ে গেল। তাহলে অর্ডিনারি রেসিডেন্ট হতে গেলে দুটো অ্যাডিশনাল কন্ডিশনে দুটোকেই স্যাটিসফাই করতে হয়। এক হলো পেছনের 10টা প্রিভিয়াস ইয়ারের মধ্যে মিনিমাম দুটো ওকে রেসিডেন্ট হতে হয়, ও কোনোদিনও ছিল না, ও সেই 2009 সালে চলে গেছিল, 2024-এর আগমন ঘটেছে, তাহলে হলো না। আর সেকেন্ডটা হলো পেছনের 7টা প্রিভিয়াস ইয়ারে 730 days মিনিমাম ওকে ইন্ডিয়াতে থাকতে হয়, সেটাও থাকার কোনো প্রশ্নই নেই। তার মানে ওর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হবে রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। তাহলে আমি লিখে দিচ্ছি রেসিডেন্ট। এই লেখাগুলো কিন্তু তোমাদের লিখতে লাগবে, বুঝেছো, যেগুলো আমি বললাম এই স্টেটমেন্টগুলো তোমাদের লিখতে লাগবে। রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট, রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট, অর্ডিনারিলি রেসিডেন্ট। বোঝা গেল অঙ্কটা? তবে এইরকম আমাদের কিন্তু আমি কালকে বলেওছিলাম ভিডিও ক্লাসটা দেওয়ার সময় যে আজকে কিন্তু আমি তোমাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অঙ্ক কিন্তু করিয়ে দেবো। এই একটা করিয়ে দিলাম, আরও একটা অঙ্ক আমি করিয়ে দেবো, হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে ইনসিডেন্স অফ ট্যাক্সের একটা অঙ্ক হয়, সেটাকেও করিয়ে দিলে কিন্তু রেসিডেন্সিয়াল স্ট্যাটাস চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে যাবে। তো রেগুলার আমার ক্লাস ফলো করো। থ্যাংক ইউ তোমাদের সকলকে।